নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট অধ্যাপক, আপনারা সবাই চেনেন, তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর ওম প্রকাশ মিশ্র। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, 21-এর নির্বাচনের প্রস্তুতি, রাজ্যপাল সংঘাত এবং বর্তমানে খুব সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা নিয়ে, যেমন বিশ্বভারতীর অচল অবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমরা খোলামেলা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার কাছে প্রথমেই প্রশ্ন, করোনা মহামারী আবহাওয়া চলছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2021-এ বিধানসভা নির্বাচন, রাজ্য দখলের লড়াই, নবান্ন দখলের লড়াই, খুব গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং আর কয়েক মাস বাকি, 5-6 মাস 7 মাস বাকি, যদি সব পরিস্থিতি অনুকূল থাকে। কতটা তৈরি আপনার দল তৃণমূল কংগ্রেস? সামগ্রিকভাবে বিচার করে দেখলে তৃণমূল কংগ্রেসের বর্তমান যে রাজনৈতিক অবস্থান, সরকারের যে নেতৃত্ব দানের ক্ষমতা এবং আমাদের সার্বিক যে প্রস্তুতি, সেই দিক দিয়ে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সবচাইতে শুধু সক্রিয়ই নয়, পলিটিক্যাল ন্যারেটিভটা যেটা রাজনৈতিক ঘটনা প্রবাহ, সেটাকে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করছে। এটা এই জন্যই বেশি করে গুরুত্বপূর্ণ যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নির্বাচনের আগে সবসময় দেখা যায় যে অপোজিশনের ন্যারেটিভটা স্ট্রেংথেন হচ্ছে। অদ্ভুতভাবে শোনালেও বাস্তব হচ্ছে যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ন্যারেটিভ বা লিডারশিপ, সেটাই কিন্তু আর কি মাচ বেটার এস্টাবলিশড। সেই দিক দিয়ে দেখতে গেলে 2021 সালের বিধানসভা নির্বাচন অবশ্যই সংগঠিত হবে, যখনই সংগঠিত হোক, এবং তাতে আর কি রাজনৈতিকভাবে বিরোধীরা ছত্র খান আমি বলবো, এবং তৃণমূল কংগ্রেসের কাছে সুবর্ণ সুযোগ যে বামফ্রন্টের যে রেজাল্ট তারা করেছিলেন 2006 সালে 235টা সিটে, তার থেকে ভালো রেজাল্ট হবে মানে তৃণমূল নেতা প্রফেসর ওম প্রকাশ মিশ্র দাবি করছেন আমাদের স্টুডিওতে বসে 2006 সালে বামফ্রন্ট যে 235টা আসন দখল করেছিল, এখনো পর্যন্ত রাজ্য রাজনীতিতে কোনো সেরা পারফরমেন্স কোনো বিধানসভায় কোনো একটা দলের, সেই রেকর্ড মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস 2021-এ ভেঙে যাবে, এমনটাই অন্তত তার দাবি। আমি সেই প্রসঙ্গে আসবো, বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস সব প্রসঙ্গেই আসবো। আপনি কিভাবে দাবি করছেন? আপনি দলটি করেন বলে জোর করে দাবি করছেন? কারণ 2019 লোকসভা নির্বাচনে আপনার দল 22টি আসন পেয়েছে, সেটা যেমন ঠিক 42, তৃণমূল কংগ্রেস 42টির মধ্যে 22টি আসন পেয়েছে, কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলে বিজেপি এই মুহূর্তে রাজ্যের প্রধান রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বল, তারা কিন্তু 18টি আসন পেয়েছিল এবং বেশ মেজর আসনগুলি পেয়েছিল। সেই জায়গা থেকে কি করে ভাবছেন এত তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে বিষয়টা? না, রিকভারি দেখুন, যেভাবে আর যে কারণে বিজেপি ভোট শতাংশ পেয়েছিল, সেটাতে আকস্মিকতা ছিল, আর সেটাতে একটা ষড়যন্ত্র ছিল, এবং সেটাতে একটা আপনি বলতে পারেন যে ভোট ট্রান্সফার ছিল। তো সেটা অনেকটাই সাময়িক। কেন বলছি যে বিজেপির অ্যাকচুয়ালি অরিজিনালি, মানে আপনি যদি 80 দশক 90 দশক দেখেন, বিজেপির ভোট পার্সেন্টেজ হচ্ছে 6, 7, 8 এরকম, এবং এটা হাইয়েস্ট 11 পর্যন্ত গেছিল 91 ইলেকশনে। পরবর্তীতে এখন যে বিজেপি অনেক শক্তিশালী, কেন্দ্রের ক্ষমতায় রয়েছে এবং এই পশ্চিমবঙ্গে অভূতপূর্ব রেজাল্ট করেছে। 17.2% ভোট পেয়েছিল বিজেপি 2014-তে, কিন্তু অদ্ভুত সেই ভোটটা 40% কমে গেল, ভোটটা হয়ে গেল 10.5% 2016 সালে, তাই তো? তাহলে 10.5 থেকে তারা আবার চলে গেছে 40%। এইটা কিন্তু কোথাও এভাবে হয়নি। তাহলে এই যে বিজেপির এই যে বিশাল সংখ্যায় ভোট পেয়েছিল, এটা হচ্ছে আর্টিফিশিয়াল।
এটা আর্টিফিশিয়াল এই জন্য কারণ কি এখানে ভোট ট্রান্সফার হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের ভোটটা ধরে রাখতে পেরেছিল, বরঞ্চ কিছু ক্ষেত্রে আর কি বেড়েছে এবং নতুন নতুন জায়গা তৃণমূলের রাজনৈতিক প্রতিপত্তির জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে, যেমন কি মুর্শিদাবাদ, যেখানে 22টা অ্যাসেম্বলি সিট আছে, তার 17টাতে তৃণমূল কংগ্রেস লিড করেছে। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতাশালী দল, কিন্তু কোনোদিনই মুর্শিদাবাদের জেলা রাজনীতিতে তাদের দিয়েছিল। 2019 সালে দুটো লোকসভা সিট জিতেছে, 17টা অ্যাসেম্বলি সেগমেন্টে লিড করেছে। তাহলে বিজেপির যেটা অ্যাপারেন্টলি খুব সিগনিফিকেন্ট, এবং যে কেউই বলবে যে এরা তো হচ্ছে পার্টি অফ দ্য অপোজিশন, দে উইল বি দ্য রুলিং পার্টি। এইটা প্রবলেমটা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির গ্যাপ লোকসভাতে 3.5% গ্যাপ ছিল, কিন্তু যেই মুহূর্তে কংগ্রেস আর লেফট তারা যদি একসঙ্গে তারা ইলেকশনে দাঁড়ায়, যেটা তারা 2016-তে দাঁড়িয়েছিল, 2019-এ দাঁড়ায়নি, আলাদা করে সিপিএম 6.5% ভোট পেয়েছে, কংগ্রেস 5.5%। এই যে 12% ভোট একসঙ্গে যখন হবে, তো এখন ইস্যুটা হচ্ছে যে সেটা কাকে ইম্প্যাক্ট করবে। তো তারা তো অপোজিশন, তারা ইম্প্যাক্ট করবে আর একটা অপোজিশন অর্থাৎ বিজেপি। তো বিজেপির শতাংশ ভোট যদি কমে যায়, তো আর তৃণমূল কংগ্রেসের শতাংশ ভোট যদি একই থাকে বা বেশি হয় বা একটু কমে যায়, বিজেপির সঙ্গে গ্যাপটা বেড়ে যায়। এই বাংলাতে প্রমাণ হয়েছে 2016 সালে 6%-এর গ্যাপ, কংগ্রেস 39%, তৃণমূল 45%। 6%-এর গ্যাপ মানে হচ্ছে 150 সিটের গ্যাপ প্রায়। কংগ্রেস লেফট পেল 39% ভোট পেয়ে 77, আর তৃণমূল কংগ্রেস পেল 211। তো 6% গ্যাপে প্রায় 150 সিটের গ্যাপ। আর আমি যতদূর দেখতে পাচ্ছি, আমি ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, আমি দেখতে পাচ্ছি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে গ্যাপ কিন্তু ভোট শতাংশ আর তৃণমূলের ভোট শতাংশে ডিফারেন্স হবে, তখন আসন সংখ্যা এক একটা পার্সেন্টেজ, অনেকেই এটা ভালো বলে না, এক একটা পার্সেন্টেজ আমাদের বেঙ্গলের ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে আপনার 1750টা ভোট। 8%-এর গ্যাপ হলে প্রায় আপনার 14,000 ভোট অ্যাক্রস, কিছু কিছু জায়গায় কনসেন্ট্রেটেড। আর জানেন তো 39% ভোট পেয়ে 77টা পেয়েছিল, ওটা এই জন্যই পেয়েছিল, ওটাও পেত না কংগ্রেস, এই জন্যই পেয়েছিল কারণ কি স্ট্রেংথটা হচ্ছে কনসেন্ট্রেটেড। মালদাতে 12টার মধ্যে 11টা পেয়েছিল, 22টার মধ্যে 18টা পেয়েছিল আপনার মুর্শিদাবাদে কংগ্রেস পেয়েছিল। তো এই কনসেন্ট্রেশন ছিল। বিজেপির ওই কনসেন্ট্রেশনের জায়গা বড় ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু নেই, দক্ষিণ 24 পরগনাতে নেই, আর উত্তর 24 পরগনাতে লোকসভাতে অ্যাপারেন্টলি মনে হয়েছিল সেটাও নেই। তো তার ফলে বিজেপি ইজ গোয়িং টু বি অ্যাকচুয়ালি marginalized, not in terms of the vote, but in terms of the seats. আর ভোটের হিসাব আর সিটের হিসাবটা আলাদা। তাই জন্যই আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ হিস্ট্রিতে রেকর্ড করতে চলেছে যে 235টা বেশি আসন পাবে। এটা আমার মনে হয়েছে, আমি ভুল হতে পারি, সেটা আলাদা বিষয়। একেবারে ওম প্রকাশ মিশ্র, প্রফেসর ওম প্রকাশ মিশ্র, তিনি ক্যালকুলেশন পার্টি গণিতের হিসাবে তিনি যা বললেন, যদি শেষ পর্যন্ত সেটাই ঠিক হয়, অন্তত তার যা হিসাব, তাহলে কিন্তু হিস্ট্রি তৈরি হবে, ইতিহাস তৈরি হবে অন্তত কোনো একটি রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গ বিধানসভা আসনের ক্ষেত্রে কোনো একটি নির্বাচনে। আমি আপনাকে ঠিক সেই জায়গা থেকে বলবো, আপনি তৃণমূল কংগ্রেস বলেন, তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেসের হয়েই কথা বলবেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আপনি, সব ঠিক আছে। বিজেপি দাবি করছে, এটা নিয়ে অবশ্য বিজেপি নিজেদের মধ্যেই বিতর্ক আছে। দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কাছে দাবি করেছে পশ্চিমবঙ্গে 190টা আসন পাবে। আবার মুকুল রায় বলেছেন না, ওটা ভুল বিষয়। কি বলবেন এখানে? না, এটা বিষয়ে আমি কি বলবো, তারা পার্লামেন্টারি পলিটিক্সে তারা এক্সপেক্ট করতে পারেন, তারা এটাকে হয়তো ক্যালকুলেশনও করতে পারেন যে এটা হবে, কিন্তু এটা যে হবে না এটা ওরা ভালো করে জানেন। কারণ কি সবকিছুকে কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি কেন ওরা এটা জানেন যে এই বিজেপি ধরুন যে 2019 সালে যে ভোট পার্সেন্টেজ পেয়েছিল, সে খড়গপুর অ্যাসেম্বলি সেগমেন্টে 45,000 ভোটের লিড ছিল বিজেপি। হ্যাঁ, আপনার কালিয়াগঞ্জে 57,000 ভোটের লিড ছিল। এই দুটো জায়গাতে উল্টো হয়ে গেল। খড়গপুরে খুব এস্টাবলিশ ভাবে তৃণমূল জিতে গেল, 45,000টাকে
সরিয়ে রেখে 57,000 কমে গেল। তাহলে বিজেপি কিন্তু নভেম্বর মাসেই বুঝেছে যে ভোট ওরা যেটা পেয়েছিল সেটা ছিল কিন্তু টেম্পোরারি, ওটা ছিল কিন্তু আর্টিফিশিয়াল এবং পার্সেন্টেজ গ্যাপ। এই জায়গাতে যদি এইটা হয় অন্যত্র জায়গায় কি হবে আপনি এটা ভেবে রেখেন। এবং তাই জন্য ওরা ভাবতে পারেন যে 190, আমি হয়তো ভুল হতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ইস্যুটা হচ্ছে যে গ্রাউন্ড রিয়ালিটি অনলি ইন রিলেশনশিপ টু যেটা ইলেকট্রাল স্ট্যাটিস্টিকটা হচ্ছে, কিন্তু মানুষ ভোট দেবেন, মানুষ ঠিক করবেন যে তৃণমূল কংগ্রেস জিতবে না ভালোভাবে জিতবে, রেকর্ড করবে না হয়তো জিততে পারবে না, এটা মানুষ ঠিক করবেন। কিন্তু যেটা ঘটনা প্রবাহ, রাজনৈতিক প্রবাহ তার উপর ভিত্তি করে বলবে। একেবারে একেবারে আমাদের কিছু কমেন্ট করছে, সাউন্ডে টেকনিক্যালি একটু সাউন্ডটাকে বাড়ানোর কথা বলা হচ্ছে, আমার এখানে এসছে, আমরা দেখতে পাচ্ছি। গোলাম নবী আজাদ, ওম প্রকাশ দা আপনাকে বলে রাখি, গোলাম নবী আজাদ আমাদের এখানে কমেন্ট করেছেন, স্যার আপনাকে উদ্দেশ্য করে, স্যার আপনার এই বিশ্লেষণ যথার্থ, একদমই সঠিক বলেছেন। এরকম সমালোচনা করছে সেগুলি বলো না, সমালোচনা এখানে নীলাঞ্জন চাকি বলছেন গ্রেট ডিসকাশন এন্ড গুড পয়েন্ট স্যার। এখনো পর্যন্ত সমালোচনা আসেনি, সমালোচনা আসলে নিশ্চয়ই, সমালোচনা একটা এসছে, বলছে রাজ্য সরকারের আর কি কি আপনি শিক্ষা রত্ন পেয়েছেন, আর কি কি রত্ন পাবেন আপনি? ঠিকই আছে, আর কি কি আছে উনি যদি আর কি বলতে পারেন, আমি জানি না। মানে হিংসা করছে নাকি আপনাকে? সেটা করতে পারে, অসুবিধা কিছু নেই। এখন অসুবিধা হচ্ছে অন্যদের, যে যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, 39 বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম, তার 38 বছর এখন তৃণমূলের সঙ্গে যুক্ত, তাই জন্য কেউ এটা মানিয়ে নিতে পারে না। আর তাদের বেশিরভাগই হচ্ছে মূর্খের দল, মানিয়ে নিতে পারে না যে উনি একাডেমিক্স করেন। আরে আমি এসএফআই পিএসইউকে হারিয়ে কলেজে জিএস ছিলাম, পাশাপাশি নর্থ বেঙ্গলের প্রথম গোল্ড মেডেলিস্ট পলিটিক্যাল সায়েন্সে, প্রাইম মিনিস্টারের ন্যাশনাল সিকিউরিটি বোর্ডের মেম্বার ছিলাম, ইগনুর প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম, এনডিআই এর বোর্ড অফ গভর্নরসে ছিলাম, ভারতবর্ষের 119টা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি। তো তার ফলে আর কি ওই আমার রেকগনিশনের জায়গাটা খেয়ে দেবে। ওই যাদবপুর ইউনিভার্সিটি পড়াচ্ছি, 25 বছর আগে হেড ছিলাম, এখনো রয়েছি, এখন আবার হেড হয়েছি, আবার অন্য কলিগ হবে। তো তার ফলে এরা যেটা জানে না, বোঝে না, এদের অনেকের অসুবিধা হচ্ছে যে রাজনীতি করে অথচ তারা শিক্ষাবিদ হতে পারে না। আচ্ছা, শিক্ষাবিদ উনি রাজনীতি করতে পারেন, আমি দুটোকেই বরাবর 39 বছর ধরে মেনটেন করছি। কারণ যদি তাতে অনেকে গর্বিত, অনেকে প্রশংসা করেন, হাজার হাজার লোক করেন, আর কারো কারো গাত্রদাহ হয়, আমি কি একেবারে একেবারে রাজনীতিতে সমস্ত স্তরের মানুষ থাকবেন, সেখানে চিকিৎসক থাকবেন, সেখানে আইনজীবী থাকবেন, সেখানে অধ্যাপক থাকবেন, এটাই তো স্বাভাবিক। কারণ রাজনীতির উপরে যেহেতু আমাদের দেশ সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ একটা রাজনৈতিক দল তাদের একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ সরকার তৈরি হয়, সুতরাং সেখানে শিক্ষিত লোকে থাকবেন, ওম প্রকাশ মিশ্রদের মতো মানুষরা থাকবেন, এটাই তো স্বাভাবিক এবং এটাই তো গণতন্ত্রের জন্য ভালো দিক, ইতিবাচক দিক। যাই হোক, কমেন্ট আসলে আমি আবার প্রসঙ্গে ফিরব প্রকাশ দা, সেটা হলো 2021-এ এখন সাম্প্রতিক কতগুলি ইলেকশন, আপনি বাই ইলেকশনের কথাও তুললেন, 2021-এ কার্যত আপনাদের সঙ্গে লড়াইটা হবে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। সিপিএম লোকদেরকে জিজ্ঞেস করে ওটাকে অ্যাকসেপ্ট করছে? সিপিএম এর বিষয়টা আমি আসবো। আমরা এইভাবে দেখছি যে আমাদের সঙ্গে লড়াই বিজেপি, তৃণমূল কংগ্রেস, বিজেপিকে আপনারা গুরুত্ব দিচ্ছেন? আমি কাউকে গুরুত্ব দেওয়া প্রশ্ন না, সবারই অধিকার আছে রাজনীতিতে এবং তারা নির্বাচনে লড়বেন। লোকসভাতে পেয়েছে না, এইটাই তো আবার আপনি ভুলে যাচ্ছেন যে যে যারা 39% ভোট পেয়েছিল তাদের 5-6% ভোটে চলে গেছে, তাই না? তো তার ফলে এই বিজেপি তো 10% ভোট পেয়েছিল 2000। আপনি যদি আমাকে বলেন খুবই স্ট্রিক্টলি যদি দেখে, তো সবাই তা হিসাব করবেন যে 10%কে নিয়ে হিসাবটা হবে। 2016-তে কত ছিল? 10% ছিল, তাই না? তখন আপনাকে শুট করছে বলে আপনি 2019-এর লোকসভাটা দেখছেন, আমার তাতেও কোনো অসুবিধা। কিন্তু ওম প্রকাশ দা, আপনি দীর্ঘদিন প্রায় 40 বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত, এটাও তো ঠিক যে সাম্প্রতিকতম ইলেকশনের উপর অনেক কিছু নির্ভর করে। যেমন আমরা দেখেছি 2016
2014-তে তৃণমূল দুর্দান্ত, মোদি ঝড়ের মধ্যে 2014-তে দুর্দান্ত ফল করেছিল তৃণমূল, এবং 2021-এ তার প্রভাবটা পড়েছিল। সারদা অনেক অভিযোগ উঠেছিল আপনাদের দলের বিরুদ্ধে, তারপরেও 211টা সিট পেয়েছিল। আরেকটি বিষয় আপনাদের যাব, এই যে সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি 21শে জুলাই, এবার তো মহামারীর জন্য সবকিছু ভার্চুয়ালি হচ্ছে, 21শে জুলাই তৃণমূলের একটা বড় রাজনৈতিক এজেন্ডা, বার্ষিক 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করলেন বিভিন্ন দলের নেতারা, যারা ভুল বুঝে অন্য দলে চলে গেছে বা যারা এখনো অন্য দলে আছে কিন্তু তাদের মনে হয়েছে তৃণমূলে আসলে তারা কাজটা করতে পারবে, এরকমভাবে একটা যেটা আমরা কালকেও দেখলাম, মানে উত্তর থেকে দক্ষিণ, জঙ্গল থেকে পাহাড়, সাগর থেকে শহর, সব জায়গায় তৃণমূলে একটা হিড়িক দিয়ে গেছে, কার্যত হিড়িক তৃণমূলে জয়েন করা। আপনিও কালকে দেখলাম কৃষাণু মিত্র, সুবক্তা বিজেপি নেতা, তিনিও জয়েন করলেন। এই যে অন্য দলের এই যে একটা সময় মুকুল রায় করতেন, আমরা দেখেছি সিপিএম কংগ্রেস থেকে ভাঙিয়ে নিজের দলে আনছেন, আবার আপনারা আবার মুকুল রায় বিজেপিতে চলে গেল, আপনারা আবার সেই একই ট্র্যাডিশন বজায় রাখছেন কেন? না, যেহেতু পলিটিক্সটা হচ্ছে ইভলভ করছে, যেহেতু সামনে নির্বাচন রয়েছে, আর আজকে এটা ফ্যাক্ট, বিশেষ করে এই অতিমারির সময়, আমফান ঘূর্ণিঝড়ের সময়, এবং সার্বিকভাবে সর্বত্র সরকারের রোলটা কিন্তু সমাজ জীবনে, জনজীবনে ব্যাপকভাবে বেড়েছে। আমেরিকা থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় না, এমনকি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলিতে, মানে যেখানে লিমিটেড গভর্নমেন্টের কনসেপ্ট আছে, সেখানেও কিন্তু ওয়েলফেয়ারের জন্য তো তার ফলে, আর পশ্চিমবঙ্গে একটা ট্র্যাডিশনও আছে, এখানে খুব পলিটিক্যালি একটা শার্প পোলারাইজেশন হয়। হ্যাঁ, তো সেই কনটেক্সটে আর কি এখন তৃণমূলের দিকে ফেরার একটা কিন্তু ঝোঁক দেখা যাচ্ছে। আপনি ঠিকই আমি প্রসঙ্গে যাব, যেহেতু আমাদের ফেসবুক লাইভ চলছে, প্রকাশ দা, দর্শক যারা দেখছেন, কিছু আমরা এটা সাবজেক্টের বাইরে আমাদের, কিন্তু যেহেতু দর্শকরা আছেন, আপনাকে হয়তো সরাসরি তারা অনেক সময় পান না, বলছে যে একটা প্রশ্ন করেছে, আমি জানি না এটা আপনার এখতিয়ারের মধ্যে আছে কিনা, তবু আপনাকে বলছি, এখানে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে, যেহেতু আপনি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, একটা প্রশ্ন করেছে যে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে কি, মানে তার ভবিষ্যৎ কি জিজ্ঞাসা করছে। দেখুন, এটা আমার মনে হয় যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক, যে আমাদের রাজ্যের যারা যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি পদের জন্য, সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের বিষয়টা সুষ্ঠুভাবে ব্যবস্থা করা হোক, এবং সেটার জন্য আমি যতদূর জানি বুঝি রাজ্য সরকার সর্বতভাবে চেষ্টা করেছে। কিন্তু এটাও পাশাপাশি ঠিক যে নানা সময় আদালতের হস্তক্ষেপের ফলে, আমি বলছি না যে অবাঞ্ছনীয় হস্তক্ষেপ, সেটা বলছি না, নানা রকম কারণে সেই প্রক্রিয়াগুলি স্থগিত থেকেছে বা একটা বিরতি হয়েছে। আমি যতদূর শুনেছি এই আপার প্রাইমারির ব্যাপারে, যদিও এটা আমার বিষয় না, আর আমি সরকারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই, আমি সরকারি দল করি, কিন্তু আমি যতদূর যেটা সংবাদপত্র পড়ে জেনেছি যে এই ব্যাপারে আর কি যত দ্রুত আর কি মীমাংসা করা সম্ভবপর হয়, তাই জন্য রাজ্য সরকার অ্যাপ্রোচ করেছে। আমি জানি যে অনেকেই এই প্রশ্নটা রাখেন এবং তারা ভাবেন যে আমি বা হয়তো আরও অন্য কেউ যারা তৃণমূলের সঙ্গে যুক্ত এটার উত্তর দিতে পারবো। এটা যারা সরকারে রয়েছেন তারা অতি অবশ্যই যা করণীয় করছেন, এবং আশা করি যে সেটা কি সুষ্ঠু ব্যবস্থা হবে, দ্রুত সেটা নিরসন হবে, এবং এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কিছুই করতে পারবো না, কিন্তু পাশাপাশি রাজনৈতিকভাবে এটা আমরা আমাদের সরকারের কাছে, প্রশাসনের কাছে এই বিষয়টা অতি অবশ্যই আরো বেশি করে তুলে ধরবার চেষ্টা করি। একেবারে আরো দু একটা কমেন্ট এসছেন, আমি বলে দিই সেটা, এটা নিয়ে আপনার প্রদীপ ঘোষ কমেন্ট করেছে, আমি গর্বিত যে ওম প্রকাশ মিশ্রর মতো একজন স্বনামধন্য অধ্যাপক মমতাদির দলের সঙ্গে বা সরকারের সঙ্গে আছেন। প্রদীপ ঘোষ কমেন্ট করেছেন। আচ্ছা, আসিফুল জামান তিনি একটা প্রশ্ন করেছেন, একটু বিতর্কিত প্রশ্ন। পঞ্চায়েত স্তরে যে সমস্ত নেতারা যুব এবং মাদার তৃণমূল নিয়ে একটা পঞ্চায়েতের মধ্যেই দুটো গ্রুপ, তিনটে গ্রুপ করে তৈরি করে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি মারপিট করে তৃণমূলের ভোট নষ্ট করছে, তাদের জন্য আপনার কি বার্তা? এই অভিযোগ কিন্তু বিভিন্ন স্তর থেকে আছে। পলিটিক্যাল পার্টি ভলেন্টিয়ারদের অর্গানাইজেশন তো, এবং এটা নিয়ে দীর্ঘ গবেষণা হয়েছে যে কেন আর কি
গোষ্ঠী তৈরি হয় এবং সেটাতে কিভাবে বিরাম টানা সম্ভবপর। দেখা গেছে সাধারণত সেটা সম্ভবপর নয়। তার কারণটা হচ্ছে যে একই আদর্শে বিশ্বাসী হয়েও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা তাদের আদর্শ বা কর্মসূচি বা তাদের দায়িত্বটাকে তারা বুঝতে চান। এটার জন্য তাই জন্য মানে নন ভায়োলেন্ট কনফ্লিক্ট রেজলিউশনের অনেকগুলি মেকানিজম আছে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলি সেগুলি আস্তে আস্তে করে অ্যাডপ্ট করা উচিত এবং সেটাকে অ্যাডপ্ট না করতে পারলে এই ফ্যাকশনালিজমের ব্যাপারটা কিন্তু আরো বেশি থেকে বেশি বাড়বে। তো ফ্যাকশনালিজমটা হচ্ছে একটা বড় ইস্যু। আমি এটাকে ইস্যু বলছি, আমি এটাকে প্রবলেম বলছি না। কারণ কি, যদি ফ্যাকশনালিজম কিন্তু আবার সবাইকে কিন্তু একটা জায়গাও করে দেয়। আমরা অনেক সময় সাধারণভাবে বলি এটা করা যাবে না, সবাইকে মেনে চলতে হবে, অতি অবশ্যই, কিন্তু সেই সবাইকে মেনে চলতে হবে তারও আবার আলাদা ইন্টারপ্রিটেশন। তাই জন্য আমার দুটো ইস্যু, একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি তাদের কিন্তু বর্তমানে হিউম্যান সাইকোলজি নিয়ে, হিউম্যান ইন্টারেস্ট নিয়ে, আর ইন্টারেস্টগুলিকে কি করে মীমাংসা করা যায় সেটা নিয়ে নানা গবেষণা হয়েছে। সাইকোলজিতে হয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনসে হয়েছে, ইকোনমিক্সে হয়েছে, বার্গেনিং, নেগোসিয়েশন। ওই জায়গাগুলিকে রাজনৈতিক দলগুলি কিছুটা পারলেও আর কি সেই রিলেশনগুলিকে নিয়ে আসা উচিত। আমি সেটা কোনো কমেন্ট করব না। আমি এটা তৃণমূল সম্পর্কে বললাম না, আমি এটা রাজনৈতিক প্রক্রিয়া বললেন না। আমি তো শুনিনি যে এই ফ্যাকশনালিজম বা তার কনফ্লিক্ট রেজলিউশন এরকম ক্ষেত্রে এই যাদেরকে বাংলায় বলা হয় ভোট কুশলী, তাদের কোনো, আমি মনে করি না যে এই কথাটা কেউ আজ পর্যন্ত যেভাবে আমি উপস্থাপিত করেছেন। আর সেকেন্ড যেটা আমি তৃণমূল সম্পর্কিত বলবো, যেহেতু রাজ্যে প্রধান দল আর সরকারেও রয়েছে, তার ফলে একটা ওই জেদাজেদির জায়গা, কে পোস্ট কে কোনটা পাবে তার উপর হয়ে যায়। কিছু কিছু পোস্টের উপর ফোকাসটা বড় হয়ে যায়, কিন্তু অনেকে এটা জানেন না যে একটা সহজ ব্যাপারটা হচ্ছে যে পোস্ট মানুষকে বড় করে, কিন্তু উল্টোটা হচ্ছে মানুষ কিন্তু পোস্টকে বড় করবে। অর্থাৎ ধরুন যে এক জায়গায় 545টা এমপি আছে, সব এমপিদের কি ভয়েসটা একই? তাদের রাইট আছে। তো তার ফলে এটা ইন্ডিভিজুয়ালি যদি কেউ এফার্ট করেন বেশি করে, তাহলে কিন্তু হায়ার লিডারশিপের কাছে সেটা কিন্তু ঠিকই পৌঁছবে এবং ঠিক তার ব্যবস্থা হয়। তাই জন্য পলিটিক্সে বলে যে সার্কুলেশন হয়, কেউ এক জায়গায় থাকে না, যে যেখানে আছে সেখান থেকে কিন্তু চলে যান। যেমন কি আমিও সবাইকে বলি যে আমি দীর্ঘদিন ধরে টেলিভিশন করেছি, কিন্তু প্রত্যেকেরই কিন্তু সেলফ লাইফ আছে। অনেকে আঁকড়ে ধরে থাকতে চায়, ছাড়তে চায় না, যেটা পেয়েছি সেটা ছাড়বো না। আমি যেহেতু অন্যান্য অনেক কিছু পেতে পারি, তাই জন্য অনেক কিছু ছাড়তে আমার কোনো অসুবিধা হয় না। আমি প্রফেশনাল লাইফে দেখেছি। তো তাই জন্য আমি সব কর্মীদেরকেই বলবো বা সবাইকেই বলবো যে আপনি যেটা পেতে খুব অসুবিধা হচ্ছে আর খুব অন্তরায় সৃষ্টি হচ্ছে, রাস্তাটা একটু ঘুরিয়ে নিন, তাহলে দেখবেন যে একই সংগঠনের থেকে আপনি নতুন করে কিন্তু একটা প্রতিষ্ঠা করতে পেরেছেন। আমি আসবো 21-এর আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ওম প্রকাশ মিশ্র, সকলেরই পরিচিত। উনি সুবক্তা, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আসেন। আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের স্টুডিও থেকে একদম সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন, সব উত্তর দিতে প্রস্তুত আছেন ওম প্রকাশ মিশ্র। আমি যাব পরের প্রসঙ্গে, সেটা হলো বিজেপি। আপনারা সব প্রতিদ্বন্দ্বীকে একভাবে দেখছেন। বামেদের একটা সময়, আপনি দীর্ঘদিন কংগ্রেসে রাজনীতি করেছেন, বামেদের সঙ্গে কংগ্রেসের মানে ধরুন তৃণমূল কংগ্রেস 98 সালে জন্মগ্রহণ হয়েছে, তখন বিজেপি আমাদের রাজ্যে সেরকমভাবে দাঁড়াই বাঁধেনি। একটা সময় আমরা দেখেছি রাজ্যে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস আর সিপিএম। এটা কোথাও নীতিগত মানুষ, সেই মানুষগুলো তো এখনো সবাই আছেন, হয়তো বয়স হয়ে গেছে সেই জেনারেশনটা, হ্যাঁ, যে এই যে কংগ্রেস আর এই বামেদের এই যে মিলিজুলি একটা বিষয়, এটাকে কিরকম ভাবে দেখবেন? না, দুটো দিক আছে এটা। আর আমার পার্সপেক্টিভটা অনেকের এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু যেহেতু আপনি প্রশ্নটা করলেন, আমি কোনো প্রশ্ন কোনোদিন জীবনে অ্যাভয়েড করি না। আজকে আমি তৃণমূল কংগ্রেস দলের পার্সপেক্টিভ থেকে এটাকে দেখতে পারি, একটা সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে এটাকে দেখতে পারি,
বা আপনি যদি এটা বলেন যে আপনারও একটা ভূমিকা ছিল, যেহেতু আমি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম, তো ওটা মনে হবে সবচেয়ে কঠিন, কিন্তু ওটা নিয়েই আমি একটু বলে দিই। দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অপোজিশনগুলি ইউনাইট করবে, এটা হচ্ছে দীর্ঘ 500 বছরের বলতে গেলে আর কি ট্র্যাডিশন। ভারতবর্ষের 70 বছর, এটা ওই আপনার ইংল্যান্ড থেকে চলে আসছে। তো অপোজিশন পার্টিগুলি ইউনাইট করে, তো এখানে কংগ্রেস আর লেফট তারা ইউনাইট করেছিলেন। করা উচিত কি উচিত না সেটা অন্য কথা, অপোজিশনে ছিলেন 2016-তে ইউনাইট করে তারা ভালো ফল করেছিলেন, 39% ভোট পেয়েছিলেন। আর যেই মুহূর্তে তারা ইউনিটিটা ছেড়ে দিলেন, তো তখন দেখা যাচ্ছে দুটোটি পার্টির ভোট হয়ে গেছে 6%, 5%-এ নেমে গেছে। এখন ওরা যদি বলেন যে তারা আবার ইউনাইট করবেন, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে তাদের যেটা ভোটটা সেটা আবার বেড়ে যাবে। আর আর সিপিএম 2019 সালে ভোটটা ট্রান্সফার করেছিল। ওই যে আমরা বলি না যে কংগ্রেস হচ্ছে সিপিএম এর জোট সঙ্গী, কিন্তু সিপিএম এর ভোট সঙ্গীটা কে? বিজেপি। তো সর্বত্র আপনি দেখবেন যে সিপিএম এর সমর্থকরা তারা ভোট দিয়েছেন আপনার বিজেপিকে। তাই জন্য বিজেপি আর্টিফিশিয়ালি ওই জায়গাটাতে পৌঁছেছে, যে জায়গাটার কথা আপনিও বলছিলেন, সবাই জানি আমরা, যে 40% ভোট। তো তার ফলে এটার মধ্যে আর্টিফিশিয়াল যে ব্যাপারটা আছে, এলিমেন্টটা আছে, বিজেপির কাছ থেকে সেই যে এক্সট্রা মেড যে বিজেপি পেয়েছে অ্যাডিশনাল, সেটা যদি ঝরে যায়, তাহলে সিপিএম ওই 6-7%টাকে হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবে, আর বিজেপি সেটা কমে যাবে। আর যেই মুহূর্তে কমবে, গ্যাপটা বাড়বে, আর তৃণমূলের পক্ষে আর কি, এটা কম্পিটিটিভ কনটেক্সটে বলছি, কম্পিটিটিভ আমাদের ভালো। কিন্তু তারা যদি একসঙ্গে লড়েন, বিজেপি সিপিএম তারা একসঙ্গে আর কি যুক্ত হয়ে যদি লড়ছেন, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 2019-এও তৃণমূলের ভোট বেড়েছিল, এইবার তো ভোট আরো বাড়তে চলেছে। কারণ কি, এই যে অতিমারি আর আমফান আর পরিযায়ী শ্রমিক, এই সমস্ত ব্যাপারে রাজ্য সরকারের উদ্যোগ, রাজ্য বিরোধীরা বলছে এই যে দলবদল আপনারা করছেন, মূলত 21শে জুলাই করতে, দলবদল তো সারা বছর ধরেই হয়। 21শে জুলাই করছি, মানে করছে না, না না আপনারা বেশি করে করছেন না। সেই করে এক মিনিট, দল বদল তো আপনি করাতে পারেন না, কেউ দলে আসতে চায়, তো সেই যদি দলে আসতে চায় সেটা অন্য। না না, সেটাই, দলে আসতে চায়, আমাদের পুরো দিকে আসতে চাই, দলে আসতে চাইছেন। আপনারা যখন জয়েন করাচ্ছেন, তখন আপনারা বলছেন উনি লিখিতভাবে দলে আসতে চেয়েছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার কাজ করতে চেয়েছেন, সব ঠিক আছে। আমরা বলছি কেন, যিনি আসতে চেয়েছেন তিনিও বলছেন, তিনি বলবেন। আপনারা নাকি ভয় দেখিয়ে আনছেন, প্রচ্ছন্ন ভয় দেখানো আছে, ভয় আছে আর লোভ দেখাচ্ছেন না, এইগুলি আর কি বিরোধীরা বলছে। বিরোধীরা যে আপনারা ভয় দেখিয়ে রুলিং পার্টিতে আছেন, মিথ্যা কেস দিতে পারেন, অনেক কিছু করতে পারেন, সেই ভয়তে সবাই আপনাদের তৃণমূলে জয়েন করছে। এইটা আর কি বালছিল আর কি, একটা অবান্তর একটা কথা। কার সম্পর্কে বলছি যে তাকে ভয় দেখিয়ে আনবে? এইগুলি তো ওই এজেন্সি। আপনাকে কি ভয় দেখিয়ে আনা উচিত? জিজ্ঞাসা করছি। আমি কাউকে ভয় দেখাই না, কেউ আমাকে ভয় দেখাতে পারবে না। মানে এটা কি বলছেন বিরোধীদের একটা, মানে না, এটা হচ্ছে যে আপনার ব্ল্যাকমেল পলিটিক্স, যেটা পারফেক্ট করছে বিজেপি, মানে সেন্ট্রাল লেভেলে, ন্যাশনালি। আপনি খেয়াল করে দেখুন যে কিভাবে কত মানুষ জয়েন করেছেন, কি সময় জয়েন করেছেন। এই যে কিছুদিন আগে রাজস্থানে যেটা হলো, এজেন্সিগুলি কিভাবে অ্যাক্টিভ হয়ে গেল আচমকা। কমলনাথ সরকার পড়ার আগে কিরকম ভাবে অ্যাক্টিভ হয়েছে, মমতা সরকারের বিরুদ্ধেও নানা রকম কনস্পিরেসি সবসময় চেষ্টা করছে। আমাদের রাজ্যপাল সাহেব ধানকার, আজকে আমি গতকালকে এএনআই-তে ইন্টারভিউতে বললেন, হি ইজ দ্য অ্যালিগেশন কিং। তো এই সমস্ত তারা চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসকে এই চেষ্টা করবার প্রয়োজনীয়তা নেই। এটা তৃণমূল কংগ্রেস ইজ অন দ্য রিসিভিং সাইড, ইট ইজ নট অন দ্য লুজিং সাইড। এখন ন্যারেটিভটাকে কন্ট্রোল করছে। আরো একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাকে, সর্বত্র পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যে গভর্নমেন্ট থাকে আর অপোজিশন, তো যখন ইলেকশন আসে, অপোজিশনের এটা ন্যারেটিভটা বিল্ড আপ হয়। ইলেকশনে কে জিতবে সেটা অন্য কথা, ঠিক আছে, সেটা তো ভোটের দিনে ঠিক হবে। কিন্তু যত ইলেকশন কাছে আসে, অপোজিশনটা কিন্তু তাদের ন্যারেটিভটা স্ট্রং হয়। বেঙ্গলে কিন্তু আপনি খেয়াল করে দেখুন, বেঙ্গলে কিন্তু হচ্ছে যে প্রো ইনকামবেন্সি, প্রো মমতা ব্যানার্জি, প্রো তৃণমূল কংগ্রেস, সেই ন্যারেটিভটা স্ট্রং হচ্ছে। আর বিজেপির ন্যারেটিভটা উইক, ডাইভার্জেন্ট, কন্ট্রাডিক্টরি,
আর কোনো স্ট্রং মেসেজিং নেই সেই জায়গাতে পৌঁছেছে। একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রফেসর ওম প্রকাশ মিশ্র তথা তৃণমূল কংগ্রেস নেতা তিনি দিলেন যে সাধারণত দেখা যায় সংসদীয় গণতন্ত্রে যখনই নির্বাচন আসবে কে জিতবে কে হারবে সেটা তো ব্যালট বক্স বা ইভিএম খোলার পর জানা যাবে, কিন্তু এটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করে ইলেকশন যত এগিয়ে আসে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো লাস্ট কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি প্রো ইনকামবেন্সি অর্থাৎ সরকারের বিষয়টাই কিন্তু মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য আসছে, অর্থাৎ বিরোধীদের কথা কিন্তু সেইভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। এবং বিজেপির কথা বলে আমি আসবো, আপনি যেহেতু রাজ্যপাল প্রসঙ্গে তুললেন, রাজ্যপাল প্রসঙ্গে আসবো, আপনি নিজেও অধ্যাপক এবং আপনারা সকলেই জানেন প্রফেসর ওম প্রকাশ মিশ্র কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অধ্যাপক এবং সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমান যিনি রাজ্যপাল পদাধিকার বলে তিনি নিশ্চয়ই আচার্য চ্যান্সেলর, এটা নিয়মই। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয় নিয়ে কি হয়েছিল সেটা কিন্তু আমরা সবাই জানি, নতুন করে আর বলছি না। আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু ওম প্রকাশ মিশ্র, তিনি চোখের সামনে থেকে সবকিছুর সাক্ষী। আমি সেই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে যাবো না, কারণ ওটা একটু ক্ষতি হয়ে গেছে। আমি আসবো সেখানে। আপনি বললেন কথায় কথায় বললেন যে রাজ্যপাল অভিযোগ করার রাজা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে রাজ্যপাল এখন যে অভিযোগটা করছেন মারাত্মক অভিযোগ, আপনি বোঝার চেষ্টা করুন। সেই অভিযোগটা হলো রাজভবনের ওপর নজরদারি চলছে, ফোন ট্যাপ হচ্ছে, রাজভবনের নথি লোপাট হয়ে যাচ্ছে এবং তিনি সেটা ঘুরিয়ে হোক প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন। কি বলবেন রাজ্যপাল, কি বলবেন? অবান্তর কথা। এবং রাজ্যপাল এটা বেশ কিছুদিন থেকে নানা ভাবে করছে। এই স্বাধীনতা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন, কথা হয়েছে, তারা আড্ডা মেরেছেন হয়তো। উনি বলছেন যে উনি হাইটিতে আসেন না। তো শুনুন, রোল আর রেসপন্সিবিলিটি এটা তখনই আর কি যথার্থভাবে আপনি প্রতিপালন করবেন যখন তার লিমিটেশনটা আপনি বুঝবেন। হি ইজ দ্য কনস্টিটিউশনাল হেড, হি ইজ নট দ্য ফাংশনাল হেড। হি ইজ দ্য হেড অফ দ্য স্টেট, হি ইজ নট দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। উনি এটা বুঝছেন না বা না বোঝার ভান করছেন। আর নথি কেন গায়েব হবে? ওনার তত্ত্বাবধানে। ওনার তত্ত্বাবধান কি তাহলে দুর্বল? আর আমাদের কোনো অভিপ্রায় নেই। আমি দল হিসেবে বলছি এবং আমি সরকারের মন্ত্রীদের কাছ থেকে শুনলাম, কোনো অভিপ্রায় নেই ওখানে কোন তত্ত্ব। ওনার কাছে যদি কোনো তত্ত্ব থাকে, ওনার তত্ত্ব ফেল হয়ে গেছে, আর তথ্য নেই। তত্ত্ব আর তথ্য দুটোই আর কি গন্ডগোল হয়ে গেছে। ওনার কাছে যদি কিছু থাকে যেটা ইম্পর্টেন্ট, উনি তো প্রথমে টুইট করবেন। ওটা উনি প্রথমে টুইট করবেন। তো এই যে যারা টুইট স্লেভ, তারা সবসময় টুইট করছে, সবসময়। And he is a crying baby. He is a crying baby. And should the governor be a crying baby? আচ্ছা, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে গভর্নরের কোনো কিন্তু কনটেক্সট আলাদা, এখানে বলতে নেই। উনি মুখ্যমন্ত্রীর সামনে আমার সম্পর্কে বলেছেন যেটা লাইভ ইন্টারভিউতে, যে আমি ব্রিলিয়েন্ট ম্যান। তো যাই হোক, আমি একটু খুশি যেটা বলেছেন বলে। হ্যাঁ, ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ম্যান ইন দ্য স্টেট, গভর্নর বলেছেন। কিন্তু আমি ওনাকে 2-3 বার উনিও কল করেছেন, কথা হয়েছে। আমি বলেছি যে স্যার, দিস ইজ নট দ্য ওয়ে ইউ শুড কন্ডাক্ট ইয়োরসেলফ, ইউ আর গোয়িং আউট অফ লাইন। উনি বুঝতে চান না। হয়তো যখন এগিয়েও করলে তারপর সময় আর কি, এই তো গতকাল কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা হয়েছে, ওনার কাছ থেকেই জানতে পারলাম। তো মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, সেটা উনি জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী জাননি সেটা নিয়ে তার বিস্তর অভিযোগ। তো তাই জন্য এই কথাগুলি বলতে আমার খারাপ লাগছে। এই যে আজকে বললাম আপনার ইয়েতে, দিস উইল স্টে। অ্যালিগেশন কিং বলেছিলাম গতকালকে এএনআই কে, আজকে বলছি ইজ এ ক্রাইম বেবি, ইজ এ ক্রাই বেবি। তথ্য আর তথ্যটা দুর্বল, আর তথ্য নেই। আর যদি উনি এভিডেন্স দিন যে ওনার কে নজরদারি চালিয়েছে, লেট আস টেক অ্যাকশন এগেইনস্ট হিম।
হ্যাঁ, উনি যাকে রিপোর্ট করেন তারা যে নানাভাবে তথ্য গায়েব করে দিচ্ছে, লোপাট করে দিচ্ছে, যারা ঋণ খেলাপি তাদের লিস্ট দিচ্ছে না, পেপার পুড়িয়ে ফেলছে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা আজকাল সবাই জানে। কি বিজয় মালিয়ার ফাইল হারিয়ে যাচ্ছে কোনো সময়, মানে আমি বলতেও আর কি লজ্জা লাগছে, উনি হি ইজ রিপোর্টিং টু দ্যাম। তো উনি কি বলছে, যে উনি কি রিপোর্ট করছেন আমাদের জেনে কি হবে, ওনার কোন তথ্য লোপাট? মানে আপনি অভিযোগ করছেন যে মানে গুজরাট, দিল্লি ওই সব জায়গা থেকে শিখেছে, এখানে এরকম কোনো তথ্য লোপাটের মানে সেখান থেকে আমরা we play fair, we play straight. উনি অভিযোগ করেই চলেছেন। So therefore basically his position has become untenable because of his own conduct. খেয়াল করে দেখুন, আমরা কিন্তু ওনাকে প্রভোগ করে, আমরা ওনাকে, আমাদের সঙ্গে তো কোনো বৈরিতার সম্পর্ক হওয়ার ব্যাপার নয়। রাজ্য পরিচালনা করবে অ্যাডমিনিস্ট্রেশন, there is a government has a clear majority, nobody has any doubt about it. আগামী দিনে নির্বাচন হবে, নতুন গভর্নমেন্ট হবে, that's it. তো উনি কেন এই এক বছর ধরে, আগে কৃষ্ণনাথ ত্রিপাঠী ছিলেন, আপনি 24 বছর আপনার রাজ্যপাল দেখেছেন, এতটা অ্যাক্টিভ রাজ্যপাল না, উনি যে অ্যাক্টিভ, আপনি ভুল করছেন, উনি দ্যাট ইজ দ্য পয়েন্ট। অ্যাক্টিভ রাজ্যপালের কি হতে পারে আমি আপনাকে বলছি, অ্যাক্টিভ রাজ্যপাল সবসময় শুনবে, সেগুলিকে ইন্টারনালাইজ করবেন এবং একটা গভর্নমেন্টকে জানাবেন, কমিউনিকেশন লাইন থাকবে, তাতে রিকোয়েস্ট করবেন যে করুন। আমি ব্রডলি বলছি, নানা রকম পোস্ট পজিশনে ছিলাম, একজন গভর্নর যদি সিনসিয়ারলি বলে অ্যাডমিনিস্ট্রেশনকে যে এটা করলে ভালো হয়, গভর্নমেন্ট তো সেটা অ্যাকসেপ্ট করবে, 80% 90% ক্ষেত্রে করবে, রাজনৈতিক ব্যাপারগুলিতে করবে না হয়তো, হতে পারে, কিন্তু সেটা উনি না করে দিন রাত আর কি হি ইজ ট্রাইং টু বিকাম এ পোল। তো তাই জন্য আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, শুনে নিন ভালো করে। He wants to be an asset to BJP. BJP is asking whether he is a liability. BJP কি বুঝতে হবে, আমাদের জন্য কোনো অসুবিধা নেই, উনি বিজেপির জন্য অ্যাসেট, যেহেতু মুখ নেই উনি ওটা রোল ফিল করছেন, নাকি লায়াবিলিটি। তো উনি যদি লায়াবিলিটি সিদ্ধ হন, তো রাজনৈতিক ভাবে আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগবে, কনস্টিটিউশনালি ভালো না, তো রাজনৈতিক ভাবে আমি কি বলবো, যে ঠিকই আছে করুন। একদমই ওম প্রকাশ দা কিন্তু তিনি কটাক্ষের সুরে, আমি বলছি কটাক্ষের সুরে একদম, তিনি কিন্তু রাজ্যপালকে কার্যত বিদ্রুপ করলেন এবং গতকাল একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে রাজ্যপাল সম্পর্কে তিনি বলেছিলেন যে অ্যালিগেশন কিং আজ এ ক্রাই বেবি। যাই হোক, আবার আপনার বিশ্ববিদ্যালয় থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপাল সম্পর্কে ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা ওনাকে বলেছিলেন উনি রাজ্যপাল না, উনি পদ্মপাল, এবং সেই কথাটি কিন্তু এখন আমাদের আপনার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এবং পার্থ চট্টোপাধ্যায় ঠিক আপনি যে সুরে কথা বলেন স্বাভাবিকভাবে দল একই বলবেন, পার্থ চট্টোপাধ্যায় বলছেন রাজভবনটা বিজেপির পার্টি অফিস হয়ে গেছে, আর দিলীপ ঘোষের জায়গায় ধনকারকে রাজ্য বিজেপির সভাপতি হওয়া উচিত। কি বলবেন? হ্যাঁ, পার্থদা ঠিকই বলেছে, প্রত্যেকদিনই পার্থদাকে একটা করতে হচ্ছে। আমি তো শুনেছি পার্থদা অনেক সময় আর কি যথেষ্ট সম্মান বিনয়ের সঙ্গে বলেছেন, দেখা করেছেন, কথা হয়েছে, চেষ্টা করে, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিজেপির আক্রমণের জবাব দেব রাজনৈতিকভাবে, আমরা সিপিএম এর বিরুদ্ধে আমাদের বক্তব্য রাখবো, তারা আমাদের বিরুদ্ধে রাখবে, সেটা পলিটিক্যাল ডাইনামিক্স এর পার্ট। এটা কি যে রাজ্যপালকে নিয়ে প্রত্যেকদিন বলতে হবে, তো তার ফলে আমরা এটা দেখছি যে উনি কি বলছেন, উনি কি রাজ্যপাল কি আপনার মনে হচ্ছে কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনাদের সরকারকে সবসময় বিব্রত করতে চাইছে? আপনার কি কোনো সন্দেহ আছে? পশ্চিমবঙ্গে তো আপনিও বাস করেন, উনি বেচারা ওটাই চেষ্টা করছেন, কিন্তু ওটা কিছু হচ্ছে। যদি সেটা চেষ্টা করেন, আমি কিছুদিন আগে বলছি আপনাদেরকে আমি আপনাদেরকে ও কিছু বলছে, আপনারা যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমি তো বলবো না, যারা বলবো না, পার্থদাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাই জন্য অনেকবার তো পার্থদা আমরা রাজ্যের সাংবিধানিক প্রধান, হ্যাঁ এটা ঠিক যে সংবাদ মাধ্যমের কর্মীদের আগে রাজভবনে হয়তো বছরে একবার যেতে হতো, এখন দিনে একবার যেতে হবে, সেটা আপনি ঠিক বলেছেন, কিন্তু সাংবিধানিক প্রধান সে কিছু বললে সেটা সংবাদ মাধ্যম যাবে, সে খবর করবে। আমি বলছি ওটাকেই বলে
ইউজ অ্যান্ড মিস ইউজের পার্থক্য কনটেক্সটটা বোঝা উচিত। যে প্রত্যেক দিন যদি কোনো গভর্নর, তো ভারতবর্ষে তো এতগুলি রাজ্য আছে, সব জায়গায় গভর্নর আছে, আমরা তো দেখে এসেছি। তো হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট দিস ক্রাই বেবি? আমি 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 যাবো আমি যাবো আমি আমি যেহেতু এই রাজ্যপাল সংবাদ এখন রোজ নামচা হয়ে গেছে, রোজ নামচা, ঠিক আছে? যেমন এখন এই করোনার বা কোভিড যে বিষয়গুলি আছে, আমাদের রোজ রিপোর্টটা আমাদের জানতে হয়, কারণ কি পরিস্থিতি আমরা আছি। রাজ্যপালের খবরটাও কার্যত রোজ নামচা হয়ে গেছে। আমি সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করবো, সাম্প্রতিক কিছুদিন আগেও, মানে এটা সংঘাতটা তো চলতেই থাকছে কিছুদিন বাদে কোনো না কোনো ইস্যু যে সেখানে রাজ্যপাল সম্পর্কে অধীর চৌধুরী কংগ্রেস দলনেতা লোকসভায় তিনি মন্তব্য করেছিলেন, যদি রাজ্য সরকার মনে করে রাজ্যপাল অসাংবিধানিক কাজ করছে, রাজ্যপাল রাজ্য সরকারকে বিব্রত করছে, সমস্যা তৈরি করছে, তাহলে কেন রাজ্য সরকার রাষ্ট্রপতির কাছে গিয়ে রাজ্যপাল সম্পর্কে বলছেন না যে ওনাকে সরিয়ে, কেন ওনারা বলছেন না? আপনারা কি এনজয় করছেন না? অধীর চৌধুরী তো দেখছেন, উনি বলুন না, উনি বলুন। ওদের দলের বেশ কিছু লোকজন তো এমনভাবে স্টেটমেন্ট দিচ্ছেন which is supportive of the government. তাদের জোট সঙ্গী তথাকথিতভাবে সিপিএম এর সুজন চক্রবর্তীর বক্তব্য শুনে মনে হয়েছে বিজেপির সঙ্গে সিপিএম এর পার্থক্য করা যাচ্ছে না পলিটিক্যাল ন্যারেটিভের কনটেক্সটে। এবং তাই জন্য যে অধীর চৌধুরী কি বলছেন যে আমরা কি করব, আমরা ব্যাপারটাকে গুরুত্বই দিচ্ছি না। আপনারা প্রশ্ন করছেন বলে উত্তর দিচ্ছি। আপনি কি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কোনো মিট দ্য প্রেস অর্গানাইজ করেছি ওনার বিরুদ্ধে বলার জন্য? গভর্নরের বিরুদ্ধে বলার আমাদের কোনো অভিপ্রায় নেই। উনি বলছেন, আমাদেরকে আপনারা জিজ্ঞেস করছেন, আমরা রেসপন্ড করছি। আচ্ছা, একেবারে উনি বলছেন, আমি একদম একটা প্রশ্ন উঠলো বলে আপনি সুজন চক্রবর্তীর নাম আনলেন বলে, আব্দুল মান্নানের নাম আনলেন বলে অনেকেই বলছে রাজনৈতিক মহলে একটা চর্চা হচ্ছে আর কি, রাজনৈতিক মহলে একটা চর্চা হচ্ছে যে অনেকগুলি দল নিয়ে তো বামফ্রন্ট তৈরি হয়েছিল, অনেকগুলি দল নিয়ে, যার জন্য বামফ্রন্ট বলা হতো, যার মূল শরিক সিপিআইএম। কংগ্রেস, জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেস যে ভাগটা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কি বামফ্রন্টের একটা শরিক হয়ে গেছে মনে করছে? আমি কেন মনে করতো? ওরা যদি নিজেকে শরিক মনে করে একসাথেই যাচ্ছে, মিছিল মিটিং, এটা নিয়ে আমি কিছুই আমার বক্তব্য নেই। আমি এইটুকুই বলবো, 2016-তে ওরা একসঙ্গে লড়েছিলেন, আমিও তখন ছিলাম, 39% ভোট ছিল, 39% ভোট ছিল। সেটাকে বিজেপির কাছে বিকিয়ে দেওয়া হলো, এই জোটটাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে পুরো ভোটটাকে বিজেপির দিকে ট্রান্সফার করা হলো একটা তৃণমূলের বিরুদ্ধে তৃষ্ণার জায়গা থেকে। অর্থাৎ প্রিন্সিপালস, আইডিওলজিক্যাল সিচুয়েশন, সেকুলারিজম, প্রত্যেকটা কিছু ধূলিসাৎ করা হলো। এবং তাই জন্য সিপিআইএম এর তাদের কোনো নৈতিকতার কোনো জায়গা আর থাকলো না। আর আজকে আগামী দিনে ওরা কি করবেন সেটা পরের কথা। আমি যেই সিপিএম এর কথা বলছিলাম, যাদের নেতৃত্বে 235-এর রেকর্ড হয়েছিল, সেই সিপিএম এখনো রয়েছে। ওই সিপিএম খেয়াল করে দেখুন, 2019 সালের বিধানসভা লোকসভা নির্বাচনে 294টা সেগমেন্টের মধ্যে 0টা সেগমেন্টে তারা লিড করেছে। 0। কংগ্রেস 9টা জায়গায় লিড করেছে, 9টা অ্যাসেম্বলিতে 294টা, সিপিএম হচ্ছে 0। সবচেয়ে বেস্ট পারফরমেন্স হচ্ছে আপনার যাদবপুর পার্লামেন্টে তাও যাদবপুর অ্যাসেম্বলি সেগমেন্টে, যেখানে তৃণমূল প্রার্থী 80,000 ভোট পেয়েছেন, বিকাশবাবুর মতো ক্যান্ডিডেট 68,000, বেস্ট পারফরমেন্স। আর চাকুলিয়াতে মোহাম্মদ সেলিম মাত্র 40,000 ভোট পেয়েছেন। তাহলে যেই দুটো আসন, অনেকেই ভাবছে যে দুটোতে অন্তত দুটোতে জিতবে, একটাতে ফরওয়ার্ড ব্লক, একটাতে সিপিএম। আমার মনে হচ্ছে যে এই দুটোতেও জিতবে না, 2019-এর কনটেক্সটে জিতবে না। আর নতুন আর কি এবং সবকটি আসলে কার্যত শুধু হেরে যাওয়া, জামানত বিজয় 2019-এ এখানে আসলে লেফটকে না অনেকে ল্যাটিটিউড দেয়, অনেক বেশি জায়গা দেয়। অনেকে বামফ্রন্টের সমর্থক, সিপিএম সমর্থক এত বছর ছিল। হ্যাঁ,
আমরা বিশেষ অ্যাটাক করি না, দিন রাত অ্যাটাক করে চলেছে, কিন্তু অ্যাটাক করে আচ্ছা ঠিক আছে 2019-এ এত বড় বড় সমস্ত হয়েছিল, কথা বলেছিলেন, 0 আসনে লিড করেছে, ওটা সবাই জানে যে 0 কোনো আসনে জেতেনি, 42টার মধ্যে কোনোটা জেতেনি, কিন্তু তার থেকেও বড় কথা আজকে এই প্রথম বলছি, আমি জানি না আপনি কোথাও এটা দেখেছেন কিনা, 0 আসন লিড করে, এটা রিপিট হতে চলেছে। তো ওরা যতক্ষণ পর্যন্ত এই যে বিজেপি ন্যারেটিভটাকে স্ট্রেংথেন করা, গভর্নরের বক্তব্যকে ঘুরিয়ে ফিরিয়ে প্রচ্ছন্নভাবে সাপোর্ট করা, হ্যাঁ, আর রাজ্য সরকারের প্রতি এমন বিতৃষ্ণামূলক অপপ্রচার করা, তার ফল ভোগ করতেই হবে। এবং আপনি বলছেন লেফট, আমি বলছি লেফট ইজ অলরেডি লেফট আউট। কেন কেন বলছি, কেন কি বামপন্থী বাম মনস্ক মানুষরা তারা কিন্তু টিএমসি ভোট দেবেন, কারণ যারা থেকে গেছে তারা টিএমসি ভোট দেবেন, যারা বিজেপিতে ভোট দিয়েছেন হ্যাঁ, আর বাদ বাকি টিএমসি ভোট দেবেন। টিএমসির ভোট পার্সেন্টেজ এটা আমি বলতে আরো হয়তো বাড়তে চলে। আমি একজন আপনি পলিটিক্যাল সায়েন্সেস মানে চর্চা করেন, স্টুডেন্ট হিসাবে আপনি বলুন, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর বা স্টুডেন্ট হিসাবে আপনি বলুন, ওম প্রকাশ বাবু তৃণমূল নেতা হিসাবে আমি এটা একদম সেই জায়গা থেকে আপনার বিশ্লেষণটা শুনতে এই প্রসঙ্গটা তুললেন বলে বামপন্থী মানুষরা তৃণমূলকে ভোট দেবে, এই প্রসঙ্গটা কিন্তু আমরা 2008-9 সিঙ্গুর পরবর্তী সময় থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন লড়াই আন্দোলন করেছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম, তারপর থেকে কিন্তু অনেকেই ভাবতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসি ঘটনা বা দক্ষিণপন্থী ঘটনা থেকে তার রাজনৈতিক জন্ম হলেও পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বামপন্থীদের ঘরানা, মানে যে ঘরানা বামপন্থীদের যে কর্মকাণ্ডগুলো তার কিছুটাও মমতা বন্দ্যোপাধ্যায় মেনে চলে। না এটা বামপন্থী ঘরানা বলে কোনো ব্যাপার না। এই যে যারা বামপন্থী তারা এক অপরকে তো আবার বামপন্থী মনে করেন, তাই জন্য সব ব্র্যাকেট। সিপিএমটা কি, আমাকে একজন কেউ বললো আপনি চরম মানবতা বিরোধী নাকি, এটা মনুষ্যত্ব হারিয়ে আপনি দল চেঞ্জ করে, আমি বলি তাই নাকি, যদি বসুন তাই করেছিলেন। তো আমি বললাম যে তুমি ফোন করো, ব্যাখ্যা করে দিচ্ছি। সিপিআই থেকে সিপিআই তো এই সমস্ত সবই তো ব্র্যাকেট। এখন লেফটের কোন পলিটিক্যাল এজেন্ডা আছে, কোন ইকোনমিক ভিশন আছে, তার অনেক বিয়ন্ডে গিয়ে মমতা ব্যানার্জি সরকার করেছে। শুনুন, ওয়ার্ল্ডের ওয়েলফেয়ার হিস্ট্রি যদি দেখেন, ওয়েলফেয়ার স্কিমের হিস্ট্রি, আজকে ভারতবর্ষের, শুধু আমি পশ্চিমবঙ্গ বলবো না, ভারতবর্ষের অনেক রাজ্য কিন্তু সেগুলি ইমপ্লিমেন্ট করছে। এন্ড ওয়েস্ট বেঙ্গলে এভরিথিং ফ্রম ক্রেডল টু দ্য গ্রেভ, প্রত্যেকটা কিছুর জন্য গভর্নমেন্ট ইজ ট্রাইং ইট বেস্ট। অসুবিধা আছে, ইমপ্লিমেন্টেশন হয় না, দলাদলি হয়ে যায়, সিচুয়েশন খারাপ থাকে, কিন্তু আপনি খেয়াল করুন এই আমফান রিলিফ, আপনি আমাকে দেখেন না গোটা ওয়ার্ল্ডে কয়টা গভর্নমেন্ট আছে যারা একটা প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে, হ্যাঁ, উইদিন এ ফোর্টনাইট 15 দিনের মধ্যে, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করেছে। অসুবিধা হয়েছে, দেরি হয়েছে, অদ্ভুত রকম ভাবে এই অভিযোগগুলিকে আমরা অ্যাকসেপ্ট করেছি এবং প্রত্যেকটা জায়গাতে আবার নতুন করে আবেদনের সুযোগ করা হয়েছে। এবং আমরা তো অপোজিশনকেও বলেছি যে তোমরা তোমাদের সাপোর্টারদেরকে যদি পার্সিপেট করছো, তাও মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি দেখেছে পলিটিক্যালি তৃণমূলকে এত বেশি স্ট্রেংথেন করে দিয়েছে যে তৃণমূল এই প্রো ইনকামবেন্সি, বলছি আপনাকে ওই জন্য বলছি, অ্যান্টি ইনকামবেন্সি জায়গায় প্রো ইনকামবেন্সি হচ্ছে। যে এই আমফান রিলিফটা সবাই দেখছে এটা কি, যে করাপশন হয়েছে, করাপশন হয়নি, হয়েছে, যাদেরকে বলেছে তারা দাম দিয়েছে, ভুল হয়েছে, না না তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে। এখানে যেখানে তৃণমূলের লোকজন করেছে, বিজেপির লোকজন করেছে, একটা দুটো জায়গায় যেখানে সিপিএম আছে তারা করেছে, কিন্তু তারপরে এগুলি সবই কিন্তু মীমাংসিত হয়েছে। তাই জন্য গভর্নমেন্ট আবার নতুন করে নাম চেয়েছে। এবং আমি যতদূর আই মে বি রং, গভর্নমেন্টের পার্ট না, অ্যাডমিনিস্ট্রেশনে নেই, প্রায় 17 লক্ষ লোক বেনিফিটেড হতে চলেছে। 17 লক্ষ লোক, নো এক্সাম্পল ওয়েলফেয়ার পলিটিক্সের চূড়ান্ত পরাকাষ্ঠা দিস গভর্নমেন্ট হ্যাজ ডান উইদিন এ ফেজ অফ প্যান্ডেমিক, উইদিন এ ফেজ অফ হিউজ ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন। 53,000 কোটি টাকা পাওয়া যাচ্ছে না,
উনি প্রিলিমিনারি 1,000 কোটি টাকা দিলেন, and there is no repeat. বিজেপি এটা নিয়ে বলছে না, আমরা তো বলেছিলাম গভর্নমেন্ট ঠিক আছে, ও মনে করছে ওর অনেক ইনফ্লুয়েন্স আছে। আচ্ছা জিজ্ঞাসা করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে ইসের সঙ্গে দেখা করতে গিয়েছিল অমিত শাহের সঙ্গে। অমিত শাহকে কি বলেছে যে ওয়েস্ট বেঙ্গলকে মন্ত্রিসভাকে বলতে, বা প্রাইম মিনিস্টারকে বলার কথা এটা, যাই হোক হোম মিনিস্টারকে বলেছে গভর্নর, বলেনি। ওই দিনকার টুইটগুলি দেখুন, ইয়ে বেঙ্গলের জন্য কিছু করতে চাইছে না, হি ওয়ান্টস টু ডিস্টেবিলাইজ, বাট হি জাস্ট এ small pin giving us some discomfort, but no, not much of a problem. আমি আসবো একদম শেষের দিকে অল্প একটু সময় দিতেই হবে, কারণ আলোচনায় বাড়ে, বুঝতেই পারছেন। প্রশ্ন আমি দেখে নিচ্ছি, তার আগে একটা খুব ইচ্ছা করছে, মানে আপনি মানুন বা না মানুন, বিজেপি আপনাদের প্রধান প্রতিপক্ষ, অঙ্ক তাই এই যে সাম্প্রতিক সময় বিজেপি নিয়ে অনেক গল্প শোনা যাচ্ছে, মুকুল রায় আপনাদের দলে আসতে পারে শোনা যাচ্ছে, আমরা বলছি জল্পনা। দিল্লি থেকে চলে আসছেন, চোখের প্রবলেম, দিলীপ ঘোষ আবার ওখানে গিয়ে বলছেন আমি একাই করবো, মানে একাই দেখিয়ে দেবো। আবার শুনছি আজকে দিলীপ ঘোষের বাড়িতে 5 দিন ধরে মিটিং চলবে, রুদ্ধদ্বার বৈঠক আজকের থেকে শুরু হয়েছে, 18, 19, 20, 21, 5 দিন ধরে রুদ্ধদ্বার বৈঠক চলবে। আপনারা বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, এটা বললে হবে না, রাজনীতি করেন, বিরোধীদের দিকে নিশ্চয়ই নজর আছে আপনাদের। শুনুন, রাজনৈতিক দলগুলিতে মুকুল রায় চলে গেলে তৃণমূলের কতটা ক্ষতি হয়েছে, বিজেপি কতটা লাভবান হচ্ছে? রাজনৈতিক দলগুলিতে কল্পনা বলে কেউ থাকতেই পারে না, ঠিক আছে, কিন্তু জল্পনার কোনো শেষ নেই। সব রাজনৈতিক দলের মধ্যে আছে, অভ্যন্তরে আছে, দলগুলির মধ্যে আছে, জল্পনার শেষ নেই। আর জল্পনার শেষ হয়ে গেলে আপনারা কি করবেন? ওই জল্পনাগুলিকে উস্কে দেওয়া, সেগুলিকে আগুন দেওয়া, সেগুলির উপর দিয়ে হবে। তো এটা প্রবাহ, কে কোন দলে আছেন, কার কি অবস্থান, সেটা তারা নিজেরাই ব্যাখ্যা করবে। হ্যাঁ, তো তার ফলে উনি একসময় ছিলেন তৃণমূল কংগ্রেসে, উনি কেন চলে গেছেন উনি বলেছেন, দল বলেছে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে স্পেকুলেশনের কোনো শেষ নেই। আর তৃণমূল তো সবাই জয়েন করতে চাইছে, তো দেখাই যাচ্ছে। আপনি তো শুরু করুন যে অনেকেই জয়েন করতে চাইছে, সেই অনেকের মধ্যে কে বা কারা আমরা কি করে বলবো? আমরা আমি আই এম এ ভেরি স্মল ফাংশনারি, আমার এই বিষয়ে বলার আপনি মুখপাত্র, কি বলছেন? আমি স্মল ফাংশনারি, এটা আমার ব্রিফের মধ্যে পড়ে না, এটা নিয়ে আমি কোনো কিছুই বলতে পারবো না। জয়েনিংটা আপনি করাচ্ছেন না, কিন্তু আপনি মুখপাত্র হিসেবে বলবেন না, মানুষ জানতে চাইছে তো। ঠিক আছে, আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি নেতৃত্বকে জানাবো, তারপরে আপনি আবার জিজ্ঞেস করবেন, তখন নেতৃত্ব যদি না জানেন তাহলে বলতে পারবো না, নেতৃত্ব জানেন না হয়তো। I don't think that don't go by speculations, right? মুকুল রায় কি আপনাদের হাড়ে কাঁপুনি ধরাতে পারে? মানে তৃণমূলের 2019 বিজেপি ওই আমি শুনেছি যে হাড়ে কাঁপুনি নাকি ওই দিলীপ ঘোষকে ধরাচ্ছে, ওটা তো ওদের মধ্যে ব্যাপার, নিজেদের মধ্যে। আপনি বলতে চাইলেন যে অপোজিশন, বিজেপির অপোজিশন এখন তৃণমূল না, বিজেপির অপোজিশন বিজেপির হচ্ছে। এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার যে অপোজিশনের ন্যারেটিভটা স্ট্রং হচ্ছে না, উইক হয়ে যাচ্ছে। আর গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট তৃণমূল, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের ন্যারেটিভটা স্ট্রং হচ্ছে। তো অন্য অনেকের গাত্রটা হচ্ছে, তারা দে আর ফিলিং জেলাস। তারা অনেকে বলছে দেখা যাবে 2021, দেখা তো যাবে তখনই, তার আগে দেখা যাবে, কিন্তু তার আগে যে সমস্ত চলবে তাতে আর কি, ইট ইজ দ্য তৃণমূল which is driving the horse, others are merely following. একদমই চালকের আসনে তৃণমূলই থাকবে। আমি একদম শেষ করবো, ওম প্রকাশ মিশ্র তিনি খুবই ব্যস্ত মানুষ, আমি একদম এই প্রসঙ্গটা যে তুলতেই হবে, একদম খুব অল্প করে হলো প্রসঙ্গটা তুলতেই হবে, যেহেতু আপনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তার আগে আপনি একজন শিক্ষাবিদ, রাজ্যের একটা এলিট ক্লাস ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করে যাচ্ছেন। সেই জায়গা থেকে শুধু রাজ্যের ব্যাপার না, রাজ্যের ইউনিভার্সিটি না, সর্বভারতীয় স্তরেও আপনার ভীষণ পরিচিতি আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। সেই জায়গা থেকে বলবো, গতকাল আমাদের কিন্তু গর্বের গান রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পাঁচিল ভুবনডাঙ্গার মাঠ,
এটি পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের নরেন বাউরির দিকে, স্থানীয় বিধায়ক, তিনি দলবল নিয়ে গিয়ে পাঁচিল ভেঙে দিয়েছেন। কি বলবেন অধ্যাপক হিসাবে, কি বলবেন অধ্যাপক হিসাবে বলুন, শিক্ষাবিদ হিসাবে বলুন, আর একবার আপনার দলের পার্সপেক্টিভ বলুন। দেখুন, তিনটে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে সারা পৃথিবীতে যেখানে যেখানে বিশ্ববিদ্যালয় আছে আর তার আশেপাশের লোকাল কমিউনিটি, তার যে সম্পর্ক, এটা সব সময় খুব অস্থির সম্পর্ক হিসাবেই চিহ্নিত বিভিন্ন সমস্ত জায়গাতে। কিন্তু উল্টো দিকটা হচ্ছে এই রিলেশনশিপটাকে ম্যানেজ করা, ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অন দ্য ওয়ান হ্যান্ড অ্যান্ড লোকাল কমিউনিটি, তাদের ইকোনমি, তাদের সোশ্যাল কনটেক্সট, ডেমোগ্রাফি, এইটাকে ম্যানেজ করার ব্যাপারটা হচ্ছে কিন্তু উভয় পক্ষে। এইখানে বোঝাই যাচ্ছে যে বিশ্বভারতী ইউনিভার্সিটি পুরোপুরি ফেল করে গেছে, বরঞ্চ তারা একটু হাই হ্যান্ডেড একটা অ্যাপ্রোচ নিয়েছে এই পাঁচিল দোলবার মধ্য দিয়ে। তো সেটা কিন্তু একেবারে উচিত হয়নি, এবং সেই কনটেক্সে দীর্ঘদিন ধরে তো একটা রোষ সৃষ্টি হচ্ছে। আরো অন্যান্য দিক রয়েছে, এই যে দেখুন না, বিশ্বভারতী ইউনিভার্সিটি আজকে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাপ্লাই করবেন কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। বিশ্বভারতী কত করে ফিস নিচ্ছে দেখুন তো, খুব সম্ভবত 1000 টাকা করে ফি নিচ্ছে। আর বিশ্বভারতীর সঙ্গে আর কি যে লোকাল কানেক্ট, সেটাকে কিন্তু আরো ভালো করবার কনটেক্সটে কিন্তু বিশ্বভারতীর একটা অন্যতম উদ্দেশ্য, তো সেটা হচ্ছে না। আজকে প্রাচীর দিয়ে ঘেরা, দ্যাট গোজ এগেইনস্ট দ্য স্পিরিট অফ দ্য শান্তিনিকেতন। পৌষ মেলা আপনি বন্ধ করে দেবেন, আপনি গ্রিন ট্রাইব্যুনালের কনটেক্সটে রিপ্রেজেন্টেশন করুন, লোক সবাইকে, ইউ মাস্ট টেক এভরিবডি অন বোর্ড। এটা ইউনিভার্সিটি কমপ্লিট ফেল করছে, এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, অথচ তারা এখন বন্ধ করে দিচ্ছে সমস্ত কিছু। তো এই সেন্ট্রাল ইউনিভার্সিটি ইনস্টিড অফ পৌষ মেলায় জানুয়ারির মধ্যে ওই জন্যই তো বন্ধ হয়েছে। এটা তো ঠিক না, আমার লোকেরা তো এটা অ্যাকসেপ্ট করবে না। দেখুন, একটা লোকাল ইকোনমি আছে, একটা পপুলেশন টু অ্যান্ড ফ্রো আছে, একটা বড় একটা ট্র্যাডিশনের জায়গা রয়েছে, সেগুলিকে একটা এক্সিকিউটিভ ডিক্টেটের মাধ্যম দিয়ে প্রাচীর করে ইয়ে করে, এটা হবে না, এটা হয় না। সেটা বাধা দেওয়ার অনেক পদ্ধতি আছে, আমি আসছি না, আমি অভিযোগ থাকে, আর অভিযোগের তদন্ত অবশ্যই প্রশাসন করবে। এবং প্রশাসন, আমি শুনেছি, আমি তো ডাইরেক্টলি ইনভলভ নই এগুলি ব্যাপারে, যে ইতিমধ্যে সাম পিপল হ্যাভ অলসো বিন অ্যারেস্টেড, এবং তারা কে বা লোকাল রেসিডেন্ট, তারা কোন দলের সঙ্গে, আমি তো শুনছি সমস্ত পার্টির লোকজনই যুক্ত এটাতে। এটা তো পার্টিগত ব্যাপার নেই বা ব্যাপার না, এটা হচ্ছে যে লোকাল রেসিডেন্সের ব্যাপার। তো তার ফলে এটার ডিটেল ব্যাখ্যাতে আমি যেতে পারবো না, কিন্তু হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন বিশ্বভারতী ইজ আনফর্চুনেট অ্যান্ড ইট শুড নট হ্যাভ হ্যাপেন। বিশ্বভারতী ইউনিভার্সিটি শুড বি ভেরি রেসপন্সিভ অ্যান্ড রেসপন্সিবল। তাদের সেন্সিটিভিটি তারা হারিয়ে ফেলেছেন, এটা কিন্তু ঠিক না। যদিও বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর, দীর্ঘদিন ধরে তাকে চিনি, একই সাবজেক্টের লোক আমরা, কিন্তু আমি বলতে বাধ্যই হচ্ছি, the way he has handled it, it is not very proper, not good. একেবারে অনেক অনেক ধন্যবাদ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে প্রফেসর ডক্টর ওম প্রকাশ মিশ্র যেটা বলতে চাইলেন, যে অনেক সময় কি হয়, অনেক সময় আবেগ বা সেন্টিমেন্ট, স্থানীয় তার ইকোনমিক্স, অর্থনীতি, এগুলো স্থানীয় বাসিন্দাদের এবং খুব স্পর্শকাতর বিষয়। সেই ক্ষেত্রে বিষয়টিকে অন্যভাবে চিন্তা ভাবনা করা যেত। যে প্রসেসে ভাইস চ্যান্সেলর বা এগিয়ে চলেছেন, সেটাকেও অপোজ করছেন প্রফেসর ওম প্রকাশ মিশ্র। এবং আমরা এতক্ষণ তার সাথে আলোচনা করছিলাম শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর ওম প্রকাশ মিশ্র, একাধারে তৃণমূল কংগ্রেস নেতা, 21 লোকসভা নির্বাচনের সম্ভাবনা প্রস্তুতি থেকে, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে রাজ্যপাল সংঘাত, আমার সাথে খুব ভালো সম্পর্ক ব্যক্তিগতভাবে, সেখান থেকে ওম প্রকাশ। দর্শকদের, আমাদের লাইভ চলছিল, আপনারা পরে আবার রেকর্ডিং দেখে নেবেন, যে অ্যালিগেশন কিং এবং ক্রাই বেবি দুটো উপাধি দিয়েছেন, তকমা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে প্রফেসর ওম প্রকাশ মিশ্র। এবং বিজেপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, তারা প্রফেসর মিশ্রর দাবি যে তারা আগে ঘর সামলাক, তারপর তৃণমূলকে দেখবে। এবং
বিশ্বভারতীর যে অচল অবস্থা সেটা তিনি চাইছেন দ্রুত কেটে যাক, এবং ভাইস চ্যান্সেলর যে পদ্ধতিতে বিশ্বভারতী পরিচালনা করছেন সেটা সঠিক পদ্ধতি নয় বলেই অন্তত মনে করছেন ওম প্রকাশ মিশ্র। এই আলোচনাতেই আমরা থাকবো, এইরকম খবরেই আমরা থাকবো। আমরা আবার আরো অন্য অনুষ্ঠানে আমরা প্রফেসর ওম প্রকাশ মিশ্রকে আমরা ডাকবো। আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ। সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড।